আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পল্লী সমাজ পাঠ্যাংশটির উৎস, প্রেক্ষাপট, প্রধান চরিত্র ও বিষয় সংক্ষেপ সম্পর্কে আলোচনা করব। এই ভিডিওটি তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে পল্লী সমাজ গদ্যটির বিষয়বস্তু তোমাদের কাছে জলের মতন সহজ হয়ে যাবে। সুতরাং আমি চাইবো তোমরা ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এই প্রসঙ্গে বলে রাখি, পল্লী সমাজ পাঠ্যাংশটির হাতে কলমে অংশের প্রশ্নোত্তরের ভিডিও আগেই আর এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলে প্রকাশিত হয়েছে। তোমরা যারা এখনো পর্যন্ত সেই ভিডিওটি দেখে উঠতে পারোনি তাদের জন্য আমি ডেসক্রিপশনে ভিডিওর লিংক দিয়ে দেবো, তোমরা অবশ্যই সেখান থেকে ভিডিওটি দেখে নিও। শুরু করছি আজকের মূল ভিডিও। প্রথমেই চলে আসি উৎসতে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পল্লী সমাজ উপন্যাস থেকে আলোচ্য পল্লী সমাজ পাঠ্যাংশটি নেওয়া হয়েছে। মূল উপন্যাসের নাম অনুসারে তোমাদের পাঠ্যাংশের নামকরণ করা হয়েছে পল্লী সমাজ। এবারে জেনে নেওয়া যাক মূল উপন্যাসটি কোন সময় প্রকাশিত হয়েছিল এবং এটি কোন ধরনের উপন্যাস। পল্লী সমাজ উপন্যাসটি প্রকাশিত হয় 1916 খ্রিস্টাব্দে। এটি একটি সামাজিক উপন্যাস। সামাজিক উপন্যাস কাকে বলে? সামাজিক ও অর্থনৈতিক সমস্যার স্বরূপ উদ্ঘাটন যে উপন্যাসের প্রধান বৈশিষ্ট্য তাকে বলে সামাজিক উপন্যাস। আলোচ্য পল্লী সমাজ উপন্যাসেও সামাজিক ও অর্থনৈতিক সমস্যা স্বরূপ উদ্ঘাটিত হয়েছে। এবারে চলে আসি এই উপন্যাসের প্রেক্ষাপট আলোচনায়। প্রেক্ষাপট শব্দের অর্থ কি? পটভূমি বা পারিপার্শ্বিক অবস্থা। দেখো, সাহিত্যকে বলা হয় সমাজের আয়না। লেখক যে সময়কালে দাঁড়িয়ে সাহিত্যটি রচনা করছেন সেই সময়কালের সামাজিক পরিস্থিতি বা সেই সময়কালের মানুষের চিন্তাভাবনা লেখকের লেখনীতে ফুটে ওঠে। তাই যে সময়কালে দাঁড়িয়ে লেখক আলোচ্য সাহিত্যটি রচনা করেছেন সেই সময়কালের সামাজিক পরিস্থিতি, সেই সময়কালের মানুষের জীবন ধারণের পদ্ধতি সম্পর্কে যদি আমরা আগে একটু ধারণা লাভ করে নিই তাহলে আমাদের সাহিত্যটি বুঝতে আরও সুবিধা হবে। আলোচ্য পল্লী সমাজ উপন্যাসটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যে সময়ের প্রেক্ষাপটে দাঁড়িয়ে লিখেছেন তখনকার সময়ে 1. বাংলার অর্থনীতি ছিল কৃষি নির্ভর। 2. চাষবাসের মাধ্যমে বাংলার মানুষ জীবিকা নির্বাহ করত। 3. তবে অধিকাংশ চাষের জমি ভূস্বামী বা জমিদারদের দখলে থাকত। 4. সকলে এই ভূস্বামী বা জমিদারদের জমিতে ভাগ চাষি হিসেবে কাজ করত। 5. জমিদার বা ভূস্বামীরা চাষিদের শোষণ করে আরও বিত্তবান হতো আর চাষিরা কষ্টে দিন যাপন করত। আলোচ্য উপন্যাসেও সমাজের এইরূপ চিত্র প্রকাশিত হয়েছে। এবারে পল্লী সমাজ উপন্যাসের যে অংশটুকু তোমাদের পাঠ্যাংশ হিসেবে তুলে ধরা হয়েছে সেই অংশের যে প্রধান চরিত্রগুলো রয়েছে সেই প্রধান চরিত্রগুলো সম্পর্কে একটু আলোচনা করে নেওয়া যাক। 1. বেনি ঘোষাল। ঘোষাল পরিবারের বড় কর্তা ইনি নির্দয়, রুচিহীন, ধূর্ত জমিদার যার লক্ষ্য যে কোনো উপায়ে জমিদারি সম্পত্তি বাড়ানো। 2. রমেশ। ঘোষাল পরিবারের ছোট বাবু, বেনির কাকার ছেলে। সে উচ্চশিক্ষিত, প্রজাদরদি, আবেগী এক চরিত্র। গরিবের চোখের জল সে সহ্য করতে পারে না। 3. রমা। মুখুজ্জে পরিবারের সদস্য ও প্রধান কর্ত্রী। নাবালক ভাইয়ের সম্পত্তি রক্ষণাবেক্ষণ করে সে। মনের দিক দিয়ে খারাপ না হলেও ভাইয়ের সম্পত্তি রক্ষার খাতিরে কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয় রমা। মানসিক দ্বন্দ্বমূলক এক চরিত্র। এবারে চলে আসি আলোচ্য পল্লী সমাজ পাঠ্যাংশটির বিষয় সংক্ষেপ আলোচনায়। 2 দিন অবিশ্রান্ত বৃষ্টিতে গ্রামে 100 বিঘের মাঠ ডুবে গেছে। 100 বিঘের মাঠই গ্রামের একমাত্র ভরসা। সব চাষিদের কিছু কিছু জমি সেখানে আছে। বাঁধ কেটে জল বের না করে দিলে মাঠের সব ধান নষ্ট হয়ে যাবে। তাই গ্রামের চাষিরা ছোটবাবু রমেশের কাছে এসে কেঁদে কাকুতি মিনতি করে। এর আগে তারা বড়বাবু বেনি ঘোষালের কাছে গিয়েছিল কিন্তু তাতে ফল হয়নি।
উল্টে বেনি তাদের ভর্ৎসনা করে তাড়িয়ে দিয়েছে। একমাত্র দক্ষিণ ধারের বাঁধ কেটে এই 100 বিঘের মাঠের জল বার করা সম্ভব, যে বাঁধ ঘোষাল ও মুখুজ্জেদের। কিন্তু বাঁধের পার্শ্ববর্তী জলাশয় থেকে তাদের বছরে 200 টাকার মাছ বিক্রি হয়। এই বাঁধ কাটলে 200 টাকার মাছ বেরিয়ে যাবে, তাই বেনি ঘোষাল বাঁধে পাহারাদার লাগিয়ে রেখেছে যাতে কেউ বাঁধ কাটতে না পারে। দরিদ্র চাষিদের কষ্ট দেখে রমেশ দাদা বেনি ঘোষালের কাছে গিয়ে অনুরোধ করে, কিন্তু বেনি বাঁধ কাটতে রাজি হয়নি। উল্টে বেনি চেয়েছে যাতে গরিব চাষিদের ফসল ডুবে নষ্ট হয়ে যায়, তাহলে তারা জমি বন্ধক রেখে তার কাছেই টাকা ধার করতে ছুটে আসবে, আর বেনির সুদের ব্যবসায় লাভ হবে। এমনকি বেনি গরিব চাষিদের ছোট লোক বলে সম্বোধন করে। বেনির এমন আচরণে লজ্জায়, ঘৃণায়, ক্রোধে, ক্ষোভে রমেশের চোখ মুখ উত্তপ্ত হয়ে ওঠে, কিন্তু সে নিজেকে শান্ত রাখে। বেনির কাছে সমস্যা সমাধানের কোনো উপায় না পেয়ে রমেশ যায় মুখুজ্জে পরিবারের কর্ত্রী রমার কাছে। রমেশের মনে ধারণা ছিল দরিদ্র চাষিদের সংকটের কথা চিন্তা করে রমা নিজের লোকসানের কথা না ভেবে বাঁধ কাটাতে রাজি হবে। কিন্তু বৈষয়িক দিক দিয়ে রমা ছিল খুবই কঠোর, সে ক্ষতি স্বীকার করতে চায়নি। উল্টে রমেশ অনুরোধ করলে রমা রমেশের কাছে ক্ষতিপূরণ চেয়ে বসে। এই আচরণে রমার প্রতি রমেশের মনে ঘৃণার উদ্রেক হয়। সে জানায়, তোমাকে নিষ্ঠুর বলাও ভুল, তুমি নীচ, অতি ছোট। শেষ পর্যন্ত রমেশ কোনো উপায় না পেয়ে বাঁধের কাছে গিয়ে পাহারারত লাঠিয়ালদের সাথে লড়াই করে বাঁধ কাটিয়ে জল বের করে দেয়। লাঠিয়াল আকবর আহত হলেও সততা ও আত্মসম্মানের খাতিরে সে ছোটবাবুর নামে থানায় মিথ্যে অভিযোগ জানাতে রাজি হয় না। অর্থাৎ পরিশেষে বলা যায়, আলোচ্য পাঠ্যাংশে তৎকালীন সময়ে পল্লী জীবনের গ্রাম্য দলাদলি, জমিদারি শোষণ, কৃষকদের দুরবস্থা প্রভৃতি সামাজিক চিত্র ফুটে উঠেছে। তার সাথে উঠে এসেছে জমিদারি স্রোতের বিপরীতমুখী প্রতিবাদী এক মানবদরদী চরিত্র রমেশ। যদিও সমগ্র পাঠ্যাংশের কাহিনী পল্লী সমাজের দুরবস্থা ও তার থেকে নিরসনের উপায়কে কেন্দ্র করে আবর্তিত হয়েছে, তাই বলা যায় বিষয়বস্তু কেন্দ্রিক পাঠ্যাংশের নামকরণ পল্লী সমাজ যথার্থ ও সার্থক। এটাই ছিল অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পল্লী সমাজ পাঠ্যাংশটির উৎস, প্রেক্ষাপট, চরিত্র বিশ্লেষণ, বিষয় সংক্ষেপ ও সামগ্রিক মূল্যায়নের সম্পূর্ণ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। আর তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের এই ধরনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও আগেও RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলে প্রকাশিত হয়েছে। তোমরা যারা এখনো পর্যন্ত সেই ভিডিওগুলি দেখে উঠতে পারোনি তাদের জন্য আমি ডেসক্রিপশনে প্লেলিস্টের লিংক দিয়ে দেবো, তোমরা অবশ্যই সেখান থেকে ভিডিওগুলি দেখে নিও। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটির সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।